কাইপ চকলেট ফ্লেভারের পারফিউমটা ইচ্ছে মতো নিজের গায়ে মেখে নিল। তার মন বেশ ফুরফুরে। কতদিন পর আজ বউটাকে কাছে পাবে। পরীক্ষার তারপর প্রেগন্যান্সির চক্করে অনেক দিন বইয়ের কাজ ঘেঁষা হয়নি, কিন্তু আজ কোনো ছাড় নেই ভেবেই চওড়া হাসল কাইপ। নিজে পরিপাটি হয়ে খাটে বসে অপেক্ষা করতে লাগলো নোরার। প্রায় 30 মিনিট পর নোরা ঘরে আসে। কাইপ তখন খাটে বসে নিজের ফোন স্ক্রল করছিল। চারপাশে চকলেটের ঘ্রাণে মোমো করছে। চেনা ভয়ে ঢোক গিলল নোরা। কাইপ নোরার উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালো, মুখে হাসি বজায় রেখে বলল, চলে গেছে ওরা? নোরা মাথা নাড়ালো। কাছে আসো। নোরার শরীর শিরশির করে উঠল। এমন না যে আজ প্রথম, তবুও কাইফের এমন ঠান্ডা ডাকে তার হাত পা প্রতিবারে নাই অবশ হয়ে আসছে। নোরা ছোট ছোট পা ফেলে কাইফের পাশে গিয়ে দাঁড়ালো। কাইফ হাতের মোবাইলটা সাইড টেবিলে রেখে উঠে দাঁড়ায়। নোরার কোমরে হাত রেখে তাকে অনেকটা কাছে টেনে নেয়। নোরার চুলগুলো উঁচু করে খোপা করা, তার উপর ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। কাইফ প্রথমে ওড়নাটা নামিয়ে চুলের বাঁধন খুলে দেয়। লম্বা সিল্কি চুলগুলো পিঠ কোমর ছড়িয়ে পড়ে। কাইপ মুগ্ধ চোখে দেখল কিছুক্ষণ তার বউটাকে, তারপর ঝুঁকে কপালে চুমু খেলো। নোরা চোখ বন্ধ করে অনুভব করলো স্বামীর ভালোবাসা। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে মুখের উপর চলে আসছে। কাইপ সেগুলো কানের পিঠে গুজে দিয়ে চুমু খেলো কানের লতিতে। কেঁপে উঠল নোরা। চুমু খেয়ে স্বর্ণের ছোট দোল পড়া কানের পাতলা লতিটা মুখে পুড়ে নিয়ে জিভ স্পর্শ করালো কাইপ। নোরা চোখ বন্ধ রেখেই কাইপের শার্ট খামচে ধরল। কানের লতি থেকে চুমু খেতে খেতে কাইপ গাল, থুতনি, নাকফুল পড়া ছোট্ট নাকটাই চুমু খেয়ে থামল। নোরা ধীর গতিতে নিঃশ্বাস টানছে। কাইপ হাসল। সে নোরার দুগালে হাত রেখে তার চিকন গোলাপি ঠোঁটগুলো নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। একটু একটু করে চুমুর গভীরতা বাড়ালো কাইপ। নোরা দুপা উঁচু করে একটু একটু করে রেসপন্স করছে। নোরার রেসপন্স পেয়ে কাইপ গাল ছেড়ে নোরার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে উপরে তুলল। শার্ট ছেড়ে গলা জড়িয়ে ধরল নোরা। সমান তালে রেসপন্স করতে লাগলো সে। দীর্ঘ এই চুম্বনে দুজনেই হুঁশ হারিয়ে ফেল। নোরাকে খাটে শুয়ে তারপর ঝুঁকে বসলো কাইপ। ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলছে সে। নোরার অবস্থা একই। কাইপ নোরার ওড়নাটা শরীর থেকে আলাদা করে তার দুহাত নিজের শার্টের উপর রেখে লো ভয়েসে বলল, ওপেনের যান। নোরার হাত কাঁপছে। কাইপ তার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে এক এক করে শার্টের বোতাম খুলে দিল নোরা। কাইপ সময় অপচয় না করে শার্টটা গা থেকে আলগা করে নোরার উপর ঝুঁকে বলল, নাও ইটস মাই টার্ন। কাইপের উত্তেজনা যখন চরম পর্যায়ে, সে অস্থির হয়ে দ্রুত হাতে নোরার অবশিষ্ট কাপড় খুলে নেয়। কিন্তু তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে। কাইপ থেমে নেই। সে হুঁশ হারিয়ে ততক্ষণে নোরার অবশিষ্ট কাপড়টুকু খুলে ফেলেছে। এবার নিজেকে উন্মুক্ত করার পালা। আবারও বেলের শব্দ। কেউ পরপর বেল বাজিয়ে চলেছে। নোরার হুঁশ হয়। সে কাইফের দিকে তাকিয়ে দেখে সে নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত। নোরা ঠোক গিলে কাইফের হাত ধরে বলে, কেউ এসেছে। আসুক। কাইপ নোরার হাত ছাড়িয়ে নেয়। নোরা আবারও হাত ধরে বলে, থামুন, কে যেন এসেছে, দেখে আসুন। কাইপ চোখগুলো গরম করে নোরার দিকে তাকায়। নোরা ভয়ে সিটিয়ে যায়। কাইপ আবারও নোরার উপরে চড়ে বসে। নোরার পায়ে চুমু খেতে থাকে, কিন্তু আবারও কলিং বেল বেজে ওঠে। বাচ্চি তো বাচ্চি, কোনো থামাথামির নাম নেই। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেল চেপে ধরে রেখেছে। রাগে চল শক্ত হয়ে যায় কাইফের। সে দাঁতে দাঁত চেপে বলে, কোন মাদারফাকার এই সময় বিরক্ত করতে এসছে? নোরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, দেখে আসুন, কারো জরুরি দরকার হয়তো, নাহলে তো এইভাবে। কাইপের রক্তিম চোখ দেখে থেমে যায় নোরা। কাইপের আগে দাঁতে দাঁত চেপে নোরার উপর থেকে উঠে পড়ে। বড় বড় শ্বাস ফেলে ফুলোর থেকে জামা কাপড় তুলে গায়ে জড়িয়ে নেয়। নোরার পড়ার টেবিল থেকে স্টিলের স্কেলটা নিয়ে দরজার দিকে যেতে যেতে নোরাকে শাসিয়ে যায়। যেভাবে রেখে যাচ্ছে সেভাবেই থাকবে। কোন মাদারফাকার এসেছে দেখে আসে, আর তার বিষ নামিয়ে আসে। নোরা ঢক গিলে উঠে বসলো। কাইপের থ্রেট উপেক্ষা করে ফুলোর থেকে জামা কাপড় নিয়ে দ্রুত পড়তে লাগলো। যে রাগ নিয়ে বের হয়েছে কাইপ, দরজায় থাকা ব্যক্তিকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। সে দ্রুত নিজেকে ঠিক করে কাইপের পেছন পেছন যায়।
কাইপ স্কেলটা হাতে নিয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। রাগে তার শরীর কাঁপছে, ইচ্ছে করছে দরজার বাইরে থাকা ব্যক্তিকে মাটির নিচে পুঁতে ফেলতে। সে লম্বা লম্বা শ্বাস ছেড়ে ধরম করে দরজা খুলে দেয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে কেউ তার বুকে আশ্রয় পড়ে। দু কদম পিছিয়ে যায় কাইপ। সে ভীষণ অবাক হয়। কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, কিন্তু যখন সে বুঝতে পারে তাকে জড়িয়ে ধরে রাখা মানুষটা একটা মেয়ে, তখন সে নিজের থেকে ছাড়া মেরে ছাড়িয়ে নেয় মেয়েটিকে দূরে সরিয়ে দেওয়ায় সে মুখ তুলে ন্যাকা স্বরে বলে, কাইব ভাইয়া, চিনতে পারেন নাই আমাকে? কাইপ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায়। গোলাপি রঙের থ্রি পিস পরা নাদুস নুদুস মেয়েটাকে খুব ভালো করে চিনে সে। সুচি তারই মামাতো বোন, পুরো পরিবার সহ চিটাগং থাকে, কিন্তু এই মুহূর্তে তাকে নিজের বাসায় দেখে অবাক হওয়ার চেয়ে বেশি রাগ হয় কাইপের, কেননা সে ভুল সময় এসেছে। কাইপকে হাতে স্কেল হাতে রাগে লুকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গিল সুচি। কি হয়েছে ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? কাইপ স্কেলটা সামনে তাক করে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে। তুই এখানে কি করছিস? আর একা একা কিভাবে এলে? সুচি ঢোক গিলে বলল, আমি তো একা আসিনি, আব্বু আম্মুর সাথে এসেছি। ওরা ওই ফ্ল্যাটে চাচা চাচির সাথে কথা বলছে। বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল কাইপ। সারা বছর তাদের খবর থাকে না, অথচ এখন তার বিশেষ মুহূর্তে 12টা বাজাতে চলে এসেছে। হাই বিড়বি করে কিছু কানপচা গালি দিয়ে সুচিকে ধমকে উঠল কাইপ। মামা মামি ওই ফ্ল্যাটে, তাহলে তুই কোন সাহসে একা একা এখানে চলে আসলি? আরো ঘন্টাখানেক অপেক্ষা করে ওনাদের সাথে আসলে কি মেলাদের সিন্নি মিস হয়ে যেত? জড়ালো ধমকে কেঁপে উঠল সুচি। ততক্ষণে নুরাও সেখানে চলে এসেছে। একটা অচেনা মেয়ের ওপর কাইপকে ধমকাধমকি করতে দেখে বুকে থুতু দেয় সে। এক বুক সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে কাইপের পাশে দাঁড়ায়। নুরা মিনমিনে কণ্ঠে বলে, আপনি এইভাবে মেয়েটাকে ধমকাচ্ছেন কেন? কাইপ পাশ ফিরে নোরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলাতে মেজাজ আরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে এই বেয়াদব মেয়েটাকে ভুল সময় আসার জন্য স্কেল দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে। কাইপ মনে মনে আওড়ায়, একটি অতপকে দু চার খান না লাগালে আমার মনে শান্তি মিলবে না। তুমি কে? নোরা তো চিনে না মেয়েটাকে, তাই চুপচাপ রইল, কিন্তু কাইপ চিবিয়ে চিবিয়ে বলল, আমার বাসায় আমার বউ ছাড়া আর কে থাকবে? দিন দিন পড়ালেখা করে কি কাঁধা হচ্ছিস নাকি? সুচির সাথে সাথে তার দৃষ্টি তীক্ষ্ণ করল, গভীর চোখে নোরাকে পরোক্ষ করতে লাগলো। কিন্তু হঠাৎ বাহুতে স্কেলের বাড়ি পড়ে লাফিয়ে উঠল সে। নোরা মুখে দুহাত চেপে ধরল। আহ! বেয়াদব হচ্ছিস দিন দিন। বড়ভাবে কি সালাম না দিয়ে ড্যাপটপ করে তাকিয়েছিস কেন? সুচি বাহু ডলতে ডলতে বলল, আমি তো সালাম দিচ্ছিলাম এক্ষুনি। ভাই, আপনি মারলেন কেন? কাইপ সুচির উপর বাহুতে আরো একটা বাড়ি মেরে বলে, এখনো তর্ক করছিস বেয়াদব? সালাম দে ভাবিকে। সুচি মুহূর্তেই ফুপিয়ে উঠল। কোনো মতে সালাম দিল নোরাকে। নোরা এখনো মুখে হাত দিয়ে চোখগুলো বড় বড় করে তাদের দেখছে। সুচি সালাম দেওয়া শেষ হতেই কাইপ আবারও একটা বাড়ি মারল। শুধু সালাম দিলে চলবে? তোর পরিচয় দিবে কে? সুচি ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে বলল, আমি সুচি, কাইব ভাইয়ার মামাতো বোন। কাইপ হাত উঠিয়ে আবারও মারতে নিলে নোরার সাথে সাথে হাত ধরে ফেল। সে ভালোই বুঝতে পেরেছে কাইপ মেয়েটার উপর কিসের রাগ ছাড়ছে। নোরা কাইপের হাতটা শক্ত করে চেপে ধরে সেই সুযোগে দৌড়ে পালালো সুচি। কাইপ হাত ছাড়িয়ে রুক্ষ শ্বাস ফেলে তার রুমের দিকে হাঁটা ধরলে নোরাও সেখানে ছুটে। ড্রয়িং রুমে বসে আছে কাইপের চাচা চাচি, মামা মামি, সুচি, রায়ন আর কাইপ। নোরা আর রিয়া রান্নাঘরে তাদের জন্য নাস্তা রেডি করছে। কাইপের মামি মেয়েকে বুকে জড়িয়ে কটমট করে কাইপের দিকে তাকিয়ে বলে, এইভাবে ছোট বোনটাকে কেউ মারে? ভাবছিলাম বিয়ে করে বুঝি ভালো হয়ে গেছো, কিন্তু না, সেই আগের মতেই বজ্জাত রয়ে গেলে। ছোট ছোট পোলাপানদের উপর এত হাত চলে কেন তোমার? হ্যাঁ, কাইপ মামা স্বাভাবিক করতে বললেন, থামবে তুমি এবার? তুমি আমাকে না থামিয়ে তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো না আমার ফুলের মতো মেয়েটাকে কেন মারল সে। ফর্সা হাতটা লাল হয়ে গেছে বাচ্চাটার, দেখো দেখো। কাইপ কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন মামি। আমি কি ওকে এমনি এমনি মেরেছে? ওর দোষই তো মারলাম। সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় কাইপের দিকে। কাইপ মনে মনে বলে,
আমার উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে এসে বেয়াদবটা এক বালতি পানি ঢেলে দিয়েছে। 3টা স্কেলের বাড়িতে খুব কমই হয়েছে বেয়াদবটার জন্য। কিন্তু মনে কথা রেখে মুখে বলল অন্য কথা। আরে আমাকে একটা মেয়ে বলে সে নাকি একে চিটাগং থেকে আমার বাসা আসছে। আমি তো বিশ্বাস করিনি। একে একটা মেয়ে কি চিটাগং থেকে ঢাকা আসা সম্ভব? তো আমি বাইরে এসে সব চেক করি, কিন্তু আপনাদের তো পাইনি। ওরা আবারও জিজ্ঞেস করেছে, সত্যি করে বল তুই একা কিভাবে আসলি? তারপর আপনার মেয়ে কি বলে জানেন? একটু দম নিয়ে থামলো কাইফ। সবে তার দিকে তাকিয়ে, এমনকি সুচি নিজেও চোখগুলো বড় বড় করে কাইফের কথা শুনছে। কাইফ আবারও বলে, আপনার মেয়ে বলে, ইস, ঢাকা থেকে চিটাগং আসতে আবার কারো সঙ্গ লাগে নাকি? আমি এখন বড় হয়েছি, একা চলাফেরা করতে পারি, তাই তো একাই চলে এসছে। কাইফ আবারও থেমে সুচির দিকে তাকায়। সুচি অবাক হয়ে ভাবছে, একটা মানুষ 1 সেকেন্ডে এত বানিয়ে বানিয়ে কথা কিভাবে বলতে পারে? সুচির রিয়াকশনে কাইফ মনে মনে হাসে, অতঃপর মামার দিকে তাকিয়ে বলে, এবার তুমিই বলো মামা, এমন একটা কথা যদি তুমি ওর থেকে শুনতা তাহলে কি ওকে আদর করতা নাকি মারতা? কাইফের মামা মাথা নাড়িয়ে বলল, অবশ্যই মারতাম। তাহলে বড় ভাই হিসেবে ওকে একটু শাসন করে কি আমি ভুল করেছে? একদমই না। কাইফ সবার আড়ালে বাঁকা হাসলো। সুচি মুখে ফুটে কিছু বলতে চাইল, কিন্তু কাইফকে আবারও টেবিল থেকে স্কেল তুলতে দেখে ভয়ে চুপ হয়ে গেল। রিয়া আর রায়ান বাদে মোটামুটি কাইফের সব কাজিনই তার হাতে মার খেয়ে বড় হয়েছে, তাই ছোট বড় সবই তাকে ভয় পায়। সুচি তো আরও বেশি। নোরা আর রিয়া নাস্তা এনে টেবিলে সাজিয়ে রাখলো। শরবতের গ্লাসগুলো একে একে সবার হাতে তুলে দিচ্ছে নোরা, কিন্তু কাইফের মামিকে দিতে গেলে ভদ্রমহিলা গ্লাসটা হাতে নিয়ে নোরার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, মেয়ে তো কাইফের অনেক ছোট। এই ছোটোখাটো মেয়েদের দিয়ে আবার সংসার হয় নাকি? কাইফ বিরক্ত চোখে তাকালো মামির দিকে। নোরা অস্বস্তিতে হাত খসলাচ্ছে। চাচি হাসি মুখে বলল, আমাদের নোরা অনেক লক্ষ্যে একটা মেয়ে ভাবি, কি সুন্দর অল্প দিনে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আমরা সবাই সন্তুষ্ট ওকে নিয়ে। কথাটা বলে নোরার মুখে হাত বুলি চুমু খেলো কাইফের চাচি। মামি আড়ালে মুখ বাঁকালো। কাইফ নোরার হাত টেনে তাকে পাশে বসে শরবতের গ্লাসটা হাতে দিয়ে ইশারা করলো খেতে। নোরা ইতস্তত করে গ্লাসটায় চুমুক বসালো। সুচির সবটা দেখে মায়ের মতোই মুখ বাঁকালো। রাত প্রায় 9টা। নোরার চাচি মিলে রান্নাবান্না করছে। কাইফের মামা মামি দুদিন থাকবে কাইফের পাশে। নোরা তো আর এক হাতে এতগুলো মানুষের খাবারের আয়োজন করতে পারবে না, তাই চাচি হাতে হাতে হাত লাগিয়ে তাকে সাহায্য করছে কাজে। রিয়া ও তাদের সাথে ছিল, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে তাকে বাহিরে যেতে হয়েছে, আর বাকি সবাই এখনও ড্রয়িং রুমে। নোরা কাজের ফাঁকে চাচিকে জিজ্ঞেস করে, আচ্ছা চাচিমা, আমাদের বিয়েতে মামা মামিরা আসেনি কেন? চাচি আশেপাশে ভালো মতো খেয়াল করে নিচু স্বরে বলে, আরে এরা এমন মতলব বাস, নিজেদের প্রয়োজনে বছরে 1-2 বার কায়েফের কাছে আসে, তাছাড়া তাগো মুখও দেখা যায় না। কায়েফ, মামা খালা সবাই একরকম, কেউ ছেলেটার খোঁজ খবর নিত না। তাই আমার বাপটা ভীষণ একা ভাবতো নিজেকে। ভাবি মানে তোর শাশুড়ি মারা যাওয়ার পর কেউ কায়েফের সাথে ভালো মতো যোগাযোগটুকুও রাখতো না। প্রথম ছেলেটা অনেক কষ্ট পেত, কিন্তু পরে নিজেকে মানিয়ে নেয়। স্বামীর জন্য মায়া হলো নোরার। মানুষটাকে দেখার জন্য কেমন ছটফট করে উঠল মন। অনেকক্ষণ যাবৎ দেখা হয়নি যে। সে হাত মুখ ধুয়ে চাচিকে এদিকটা দেখতে বলে ছুটে যায় কাইফের কাছে। প্রথমে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সেখানে কাইফ নেই, তাই রুমের দিকে পা বাড়ায় সে। কাইফ শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে। তখনকার উত্তেজনাটুকু কমানোর জন্য লম্বা একটা শাওয়ার খুব দরকার ছিল। সে খালি গায়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আয়নাতে তাকাতেই তার ভুরু কুঁচকে যায়। সুচি ট্যাপ ট্যাপ করে কাইফের দিকে তাকিয়ে আছে। কাইফের ভেজা শরীর, লোমশ বুক, চওড়া পিঠ দেখে তার মুখ হা হয়ে আছে। কাইফ পেছন ফিরে ধমকে উঠল। তুই এখানে কি করছিস? দমকে চমকে উঠল সুচি। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম ভাইয়া। কেন, আরো মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? সুচি সাথে সাথে মাথা নাড়ালো দুপাশে। কাইফ বাঁকা হেসে বলল, কিন্তু আমার তো মন ভরেনি। এসে যখন পড়েছিস তাহলে আয়, আমার ইচ্ছেটাকে পূরণ করি। সুচি ডানে বামে না তাকিয়ে ভোঁদর দিল।
যেতে সময় ধাক্কা খেলো নোরার সাথে, কিন্তু সেদিক না তাকিয়ে আবার দৌড়ে পালালো। নোরা কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকলো। কাইপকে খালি গায়ে একা একা মুচকি মুচকি হাসতে দেখে কপালের ভাঁজ দ্বিগুণ হলো নোরার। একা একা হাসছেন কেন? কাইপ হাসতে হাসতে নোরাকে বলল। কিছু না। নোরার ভালো লাগলো না উত্তরটা। সে প্রসঙ্গ পাল্টিয়ে বলল। এভাবে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন? যান, শার্ট পরে আসুন দ্রুত। বাসায় যে মেহমান আছে মনে নেই নাকি? কাইপ নোরার কথা মতো আলমিরার কাছে যেতে যেতে পিড় করে বলে উঠল। বালের মেহমান। রাতে ভালো মতোই সবাই ডিনার শেষ করে, কিন্তু বিপত্তি ঘটে ঘুমানোর সময়। কাইপের পাশে একটাই গেস্ট রুম, আর সেই রুমের খাট বেশি একটা বড় না। দুজন শুইতে পারলো, তিনজন একদমই অসম্ভব। এখন মামা মামি যদি গেস্ট রুমে থাকে, তাহলে সূচি কোথায় ঘুমাবে? কাইপের চাচি কথাটা শুনে সূচিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। রাতটা না হয় রিয়ার রুমেই থাকুক, কিন্তু সূচি যেতে রাজি হয় না, কারণ রিয়াকে সে পছন্দ করে না। কিন্তু এই কথা তো আর কাউকে বলা যাবে না, তাই বিভিন্ন তালবাহানায় সে বুঝিয়ে দেয় যে রিয়ার সাথে রুম শেয়ার করবে না সে। রিয়া মনে মনে খুশি হয়, কারণ সে নিজেও এই বিচ্ছু মেয়েকে দুই চোখে দেখতে পায় না। কাইফের সাথে রিলেশনে থাকা অবস্থায় খুব জ্বালিয়েছে এই মেয়ে। সবসময় কাইফের দিকে কুদৃষ্টি থাকতো তার। নোরাকেও সাবধান করতে হবে। বেয়াদব একটা। কাইফ এবার বিরক্ত হয়ে বলল। তাহলে তুই ড্রয়িং রুমে থাক, সোফা অনেক বড় আছে, তোর ভালো মতো জায়গা হয়ে যাবে। সূচি নাকা কণ্ঠে বলল। কাইব ভাইয়া, আমি এতদিন পরে আপনার বাসায় আসলাম আর আপনি আমাকে সোফায় ঘুমাতে দিবেন? দ্যাটস নট ফেয়ার। কাইফের মামা বলে উঠল। আরে এত চিন্তার কিছু নেই, সুচি আর তার মা গেস্ট রুমে ঘুমাক, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ব। মামি ফোড়ন কেটে বলল। এতগুলো মাস পর আমরা মেহমান হয়ে আসছি 2 দিনের জন্য, এভাবে কষ্ট করতে? আমরা কি আর রোজ রোজ আসি? ক্যাব তার মামির কথায় দাঁতে দাঁত চেপে বলে। তাহলে আপনিই বলেন কি করব মামি? সূচি তখন মায়ের কাছ ঘেঁষে মিনমিন করে বলে। আম্মু আপু গেস্ট রুমেই থাক, আমি না হয় নোরা ভাবির সাথে আপনাদের ঘরে ঘুমালাম, তাহলেই তো হলো। নোরা এমন কথা শুনে সাথে সাথে কাইফের দিকে তাকায়। কাইফের তো মেজাজটাই খারাপ হয়ে গেছে। সে আগুন চোখে সূচির দিকে তাকায়, যেখানে বউকে ছাড়া এক মুহূর্ত কাটালে কাইফের পুরো দুনিয়াটা বিষাদে ভরে যায়, সেখানে এই বেয়াদব মেয়ে তাকে 2 রাত বউ ছাড়া থাকার কথা বলছে। কত বড় সাহস! সে রাগে জল শক্ত করে গর্জে ওঠে। ইম্পসিবল। কাইফের গর্জনে উপস্থিত সবাই চমকে উঠল, শুধু রিয়ার মুখে মিটিমিটি হাসি। সূচি তো ভয়ে ঢোক গিলে গলা ভেজাচ্ছে বারংবার। কাইফের ইম্পসিবল শুনে মামি মুখ বাঁকিয়ে কিছু বলতে চাই, কিন্তু মামা ওনাকে সেই সুযোগ না দিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে বলে। এসবের দরকার নেই কোনো, আমি বললাম তো সুচি আর তার মা গেস্ট রুমে থাক, আমি ড্রয়িং রুমে সোফায় ঘুমাতে পারবো। মামি আবার কিছু বলতে নিলে মামা চোখ গরম করে ওনার দিকে তাকায়, তাই তিনি চুপ হয়ে যান, কিন্তু মনে মনে বলে। ঢং, বউ আসতে না আসতেই ভাওরা হয়ে গেছে। নোরার খারাপ লাগে বিষয়টা। মেহমান হয়ে আসছে তারা, এখন যদি সোফায় ঘুমাই তাহলে কেমন দেখে? নোরা কাইফের হাত ধরে বলল। বলছিলাম কি? বাকি কথা শেষ করতে পারে না নোরা। কাইফের রাগী চোখ দেখে চুপ হয়ে যায়। কাইফ ভারী কণ্ঠে বলে ওঠে। গেস্ট রুমের বেড ছোট, কিন্তু আমার রুমের বেড তো ছোট নয়। তুমি তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাও, আমি আমার বউকে নিয়ে গেস্ট রুমে থাকছি। কিন্তু বাবা। আর কোনো কথা নয় মামা, রাত অনেক হয়েছে, আমার বউ অসুস্থ, ঘুমোতে হবে তার। তোমরাও ক্লান্ত, যাও ঘুমিয়ে পড়ো। চাচি, আপনারাও ঘুমোতে যান। কাইফের কথাই উপর আর কেউ কথা বাড়ল না, সবাই যে যার মতো চলে গেল। সবাই চলে যেতেই কাইফ নোরার উদ্দেশ্যে বলে। আলমিরা ড্রেসিং টেবিল লক করে চাবি নিয়ে এসো রুম থেকে, যাও। কি? নোরা অবাক হয়ে আবার বলল। কি বলছেন মিস্টার এহসান? এখন লক করে চাবি নিয়ে আসতে গেলে তারা কি ভাববে? কাইফ চোখ ছোট ছোট করে ফেলল। কি ভাববে মানে? ওই ফাজিলটার অভ্যাস ভালো না। তোমার কত জুয়েলারি কসমেটিক্স আছে রুমে, কোনটা নাই করে দেয় বলা যায়? এত কে কি ভাবলো সেটা দেখার সময় আমার নেই। আমাদের রুমে যে তাদের থাকতে দিয়েছে সেটাই তো অনেক। কিন্তু নোরা ভাবনেই পড়ে গেল। কাইফ দীর্ঘশ্বাস ফেলে নোরার দুকাতে হাত রেখে বলল। এত ভালো হতে নেই বউ,
বেশি ভালো হলে মানুষ সুযোগ নেবে, ফায়দা লুটবে। আর তারা আমার ফ্যামিলি, তাদেরকে ভালো করে চিনি আমি, কতটা স্বার্থপর তারা। তাই বেশি ভেবো না। তুমি যাও গেস্ট রুমে, ফ্রেশ হয়ে নাও, আমি সব লক করে আসছি। কথাটা বলে নোরার কপালে ছোট্ট চুমুকে কাইফ চলে গেল। রাত গভীর। রিয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। তার খোলা চুলগুলো বাতাসে দুলছে। তার খিলখিল করা হাসার শব্দ ফোনে ওপাশে থাকা ব্যক্তির হৃদয়ে কম্পন ধরিয়ে দিচ্ছে। এভাবে হাসবেন না প্লিজ। কেন? কিছু হয়? কি হয়? বুঝেন না? আবার ফ্ল্যাটিং করছেন ফরহান? ফারহান হেসে ফেলল, চুলের মাঝে হাত বুলিয়ে খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বলল। কালকে দেখা করবেন রিয়া? রিয়া কিছুক্ষণ ভাবল, অতপর মৃদু হেসে বলল। ঠিক আছে। কাইপের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে আছে নোরা। কাইপের চোখে ঘুম নেই। ইদানিং রাতে তার খুব একটা ঘুম হয় না। বুকের ভিতর কেমন যেন অস্থির লাগে। এর কারণ কাইফের জানা নেই, কিন্তু সে খুব করে দোয়া করে মনে মনে, যেন সব ঠিক থাকে তার জীবনে, আর কোনো ঝড়ঝাপটা যেন না আসে। কাইপের চিন্তা ভাবনার মাঝে নোরা নড়ে চড়ে বালিশ থেকে মাথা রেখে সোজা হয়ে শুইল। সিঙ্গেল বেড হয়, তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে একে অপরের সাথে লেগে শুয়ে আছে। কাইপ ঘাড় বাঁকিয়ে কিছুক্ষণ দেখল ঘুমন্ত নোরাকে। কি সুন্দর আমার বউটা, মাশাআল্লাহ। কখনো কি ভেবেছিলাম এমন একটা মানুষ আল্লাহ আমার জন্য রেখে দিয়েছিল? বউটা আমার যেমন রূপে কোনো অনন্যা, তেমনই তার মন একদম পানির মতো স্বচ্ছ। আমি কখনো তাকে ডিজার্ভ করি না, সে আমার শ্রেষ্ঠ পাওয়া। মুচকি হাসলো কাইফ, তারপর নোরার ওপর ঝুঁকে তার গা থেকে ওড়নাটা সরিয়ে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। পরের দিন সকালে নাস্তা করে কাইফ অফিসের জন্য রেডি হচ্ছে। নোরা কফি হাতে রুমে ঢুকলো। কাইফ পেছনে ফিরে কফি নিতে নিতে পরোক্ষ করলো নোরাকে। কালো সালোয়ার কামিজ পরিহিত নোরাকে বরাবরের মতোই মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, কানে নাকে গলায় ছোট ছোট অলংকার। নোরার কপাল আর নাকে বিন্দু বিন্দু ঘামের কণা জমে আছে। মুখটা ক্লান্ত, যদিও তাকে কালো সালোয়ার কামিজে বেশ সুন্দর লাগছে, কিন্তু কাইফের চোখে কোনো শীতলতা অনুভব হচ্ছে না আজ। নোরা বেডের উপর বসলো। সকালে উঠে সবার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছে সে। এখনো দুপুরে রান্না বাকি। শরীরটা কেমন যেন অলস হয়ে উঠছে দিন দিন। একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। কাইপ কফি শেষ করে পায়ে মোজা পড়তে পড়তে বলে উঠল। বোরকা পড়ো। নোরা অবাক হয়ে তাকায়। আমাকে নিয়ে কোথাও যাবেন? হুম, কোথায়? আগে রেডি হও দ্রুত, তারপর বলছি। বেশি সময় নেই, আমার মিটিং আছে। তুমি শুধু বোরকার হিসাবটা পড়ো। আচ্ছা। কাইপের কথা মতো নোরা দ্রুত বোরকা পরে নেয়। দুজন সম্পূর্ণ রেডি হয়ে গেল। কাইপ নোরার হাত ধরে বাইরে এসে দেখে তার মামি আর সুচি আয়েশ করে সোফায় বসে টিভি দেখছে আর সিঙ্গারা খাচ্ছে। এই সিঙ্গারা কাইপ আনেনি, তার মানে নোরা বানিয়েছে। রুক্ষ শ্বাস ফেলল কাইপ। দু কদম হেঁটে মামির কাছে গিয়ে বলল। মামা কোথায়? কাইপের মামি টিভি থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকিয়ে বলল। কাজে বেরিয়েছে। আচ্ছা, আমি অফিস যাচ্ছি, ফিরতে রাত হবে। মামা জিজ্ঞেস করলে বলে দিয়েন। আর আমার বউকে সাথে নিয়ে যাচ্ছে, তাকে তার মামার বাসায় দিয়ে আসতে। তার মামি অসুস্থ। মামি নোরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলে। শ্বশুরবাড়ির মেহমানের থেকে কি মামির অসুস্থতা বেশি নাকি? নোরা মাথা নিচু করে ফেল। কাইফ ভুরু উঁচিয়ে বলল। তার কথা শেষ করতে না দিয়ে কাইফ বলে উঠল। অবশ্যই, তাই তো নিয়ে যাচ্ছে। বউ চলে গেলে আমাদের জন্য রান্না করবে কে? এখন কি নিজেদের রান্না? খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। বউ যখন ছিল না তখন আপনাদের না খাইয়ে রাখিনি, আজও রাখবো না অবশ্যই। মামি মুখ কালো করে একদম চুপ হয়ে গেলেন। তারপর সে বসা সুচিও চুপ। কাইফ ফের বলে। দুপুরে চাচি আসবে, ওনাদের বাসায় দাওয়াত দিয়েছে আজ আপনাদের, তাই লাঞ্চের ডিনার সেখানে করে নিন। কাইপের মাথায় তার মামি মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইপ নোরাকে নিয়ে বেরিয়ে গেল। কার ড্রাইভ করছে কাইপ। নোরা তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে। কাইপ ড্রাইভিংয়ে ফোকাস রেখে জিজ্ঞেস করলো। খারাপ লাগছে? আচ্ছা, আপনি তখন মিথ্যে বলেন কেন যে আমার মামি অসুস্থ? সত্যি বললে তো তোমার ভালো লাগতো না। মানে? নোরা মাথা তুলে কাইফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কাইপ সামনে দৃষ্টি রেখে বলল। আমার বউকে দিয়ে আমি কোনো কাজ করাবো না,
সে আমার ঘরের রানী, আমার মনের রানী। তার একটাই কাজ আমাকে ভালোবাসা, আমার মনের শান্তি দেওয়া, ব্যাস। এছাড়া আজিরা মেহমদের সেবাযত্ন করা, তাদের তুলো তুলো করা আমার বউয়ের কাজ না। তাই তাকে তার মামার বাসায় রেখে আসছে। নুরা গোল গোল আঁখি দুটি মেলে তাকিয়ে আছে অপলক। কাইফ সেদিকে একবার দৃষ্টি দিয়ে বাঁকা হেসে বলে, এই কথা বললে নিশ্চয়ই তোমার ভালো লাগতো না? তারা কি ভাববে না ভাববে চবল চবলটা চিন্তা করে নিজে ডিপ্রেশনে চলে যেতে, তাই মিথ্যাটা বলেছে। ভালো করেছে না? নুরা ঢোক গিলে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে বলল, দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি মিস্টার ইহসান। হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি জান। পাঠক মহল আমাকে ইতিমধ্যে সে উপাধি দিয়ে দিয়েছে। পিক করে হেসে দিল নুরা। বরানি সুন্দর একটা রেস্টুরেন্টে এসে থামলো ফারহানের গাড়ি। ফারহান নেমে অন্য পাশ গিয়ে গাড়ির দরজা খুলে দিলে মুচকি হেসে নেমে দাঁড়ায় রিয়া। তাদের দুজনের পরনে আজ ব্ল্যাক ড্রেস। বিষয়টা পুরোপুরি কাকতালীয় হলেও ফারহান বেশ এতে খুশি। রিয়ার পরনে আজ কালো ওয়েস্টার্ন ড্রেস নয়, বরং সাদামাটা থ্রি পিস, আর তাতে রিয়াকে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে ফারহানের কাছে। তারা দুজন লিফটে উঠে রুপটপে চলে আসলো, কিন্তু ভেতরে প্রবেশ করার আগে ফারহান থামিয়ে দিল রিয়াকে। রিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ফারহান বলল, এ লিটল সারপ্রাইজ ফর ইউ, প্লিজ ক্যান আই? হাতের ছোট্ট লাল কাপড় দেখি জিজ্ঞেস করলো ফারহান। রিয়া অবাক হলো, কিন্তু কিছু বলল না, মাথা দুলিয়ে সম্মতি দিয়ে বলল। ফারহান একগাল হেসে রিয়ার চোখ বেঁধে দিল লাল কাপড় দিয়ে, এরপর রিয়ার হাত আলতো করে ধরে বলল, চলেন। নোরা তার নানুর সাথে বসে বসে গল্প করছিল। মামি তখন রান্নাঘরে। হঠাৎ নোরার তলপেটে আবারও হালকা চিনচিনে ব্যথা শুরু হয়। নোরা আর ঘাবড়ায় না, ভাবে এটা হয়তো প্রেগনেন্সির সিমটম, তাই চুপ করে সোজা হয়ে শুয়ে পড়ে খাটে। কাইপ মিটিং শেষ করে কেবিনে এসে বসেছে মাত্র। অভ্যাস মোতাবেক মোবাইলটা তুলে গ্যালারিতে গিয়ে নোরার পিক দেখা শুরু করলো। নিজের কাছে নিজে হেসে ফেলে কাইপ। আজকাল সে টিনেজারদের মতো আচরণ করছে, নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। পিক দেখতে দেখতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কাইপ। তার এখন নোরার কণ্ঠ শোনার ক্রেভিং হচ্ছে। সে ঝটপট নোরার নাম্বার ডায়াল করে কল লাগায়। রিয়াকে এক জায়গায় দাঁড় করিয়ে ফারহান তার হাত ছেড়ে দেয়। রিয়া বিচলিত হয় না, অল্পতে ঘাবড়ে যাওয়ার মেয়ে সে নয়। রিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো? কিছুক্ষণ পর ফারহানের কণ্ঠ শোনা গেল, চোখ খুলুন। রিয়া মাথার পেছন হাত দিয়ে প্রথমে চোখের কাপড়টা সরায়, এরপর সময় নিয়ে বন্ধ চোখ জোড়া খুলে আস্তে আস্তে সামনে তাকায়। কিন্তু সামনে তাকিয়ে দেখে ফারহান হাঁটু গেড়ে রিয়ার সামনে আছে। পুরো রুপটপ লাল সাদা বেলুন দিয়ে সজ্জিত। দূরের টেবিলে কেক সহ ফুল দিয়ে অনেকগুলো বক্স রাখা। রিয়া সব কিছু অবাক হয়ে দেখে, মৃদু কম্পিত গলায় জিজ্ঞেস করে, এইসব কি? ফারহানের মুখে নজর কাড়া হাসি। সে নিচে বসে রিয়ার চোখে চোখ রেখে বলল, পরিবারকে তো সবাই ভালোবাসে, তাই না? আমিও ভালোবাসি খুব। কিন্তু বিশ্বাস করেন, পরিবারের বাইরে না আমার কখনো কাউকে ভালোবাসা হয়নি, কখনো চিন্তা অবধি করিনি আমি সে কথা। অনেক ছোটবেলায় পরিবারের সকলের কথা ভেবে তাদেরকে ভালো রাখতে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়েছিলাম কি না। তখন থেকেই আর কখনো নিজের জন্য ভাবিনি। আমার জীবনের একটাই মোটিভ ছিল, সবাইকে ভালো রাখা। কিন্তু ফারহান থামলো। রিয়া এক দৃষ্টিতে তাকিয়েছে ফারহানের দিকে, তার চোখে মুখে কৌতূহল, ফারহানের পরের কথাগুলো শোনার জন্য আগ্রহ। ফারহান মৃদু হেসে চোখ নামায়, হাত দিয়ে কপালের ঘাম মুছে আবারও তাকায় রিয়ার দিকে, তারপর ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে, কিন্তু আপনাকে দেখার পর থেকে না, আপনার সাথে মেশার পর থেকে আমার না খুব করে নিজের জন্য না ভাবতে ইচ্ছে হয়। আপনাকে না মানে আপনাকে না ভালোবাসতে ইচ্ছে হয়। রিয়ার চোখ ছলছল করে উঠল। সে এখনো তাকিয়ে আছে ফারহানের দিকে। ফারহান প্রচুর নার্ভাস, ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে, তবুও তার মনের কথাগুলো বলে শেষ করতে চাই। আমি কখনো কাউকে এ ধরনের কথা বলিনি, তাই আমার অভিজ্ঞতাও নেই কিভাবে এসব বলতে হয়। আমি কোনো ভনিতা ছাড়াই সোজাসুজি আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসতে চাই রিয়া। মানে ওই বৈধ রূপে সম্পূর্ণ হালালভাবে আপনাকে ভালোবাসতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন রিয়া?
বউ হবেন আমার? রিয়া বাকরুদ্ধ, তার মুখে কথা নেই, কিন্তু চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। ফারহান উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। রিয়া কি তাকে ফিরিয়ে দেবে নাকি সুযোগ দেবে, এটা ভেবেই ভেতরে ভেতরে অস্থির সে। ফারহান এখনো উত্তরের অপেক্ষায় হাঁটু গেড়ে বসে আছে। রিয়া কি বলবে বুঝতে পারছে না। এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইছে সে, কিন্তু ভেতরের উত্তেজনা তাকে স্বাভাবিক হতে দিচ্ছে না। ফারহান রিয়ার মনের অবস্থা বুঝতে পারল, তাই বসা থেকে দাঁড়িয়ে রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন রিয়া? আমি কি ভুল করলাম? কষ্ট দিয়ে ফেললাম আপনাকে? রিয়া দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে ঝড়ের বেগে নিচ থেকে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহান চমকে গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে স্পর্শ করলো না রিয়াকে, কিন্তু ছাড়িয়েও নিল না। রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, এত দেরি করলেন কেন আপনি? আরও কয়টা বছর আগে কেন আসলেন না? ফারহানের চিন্তিত মুখে এতক্ষণে আবারও হাসির দেখা মিলল। রিয়া নিজের মতোই বলে চলেছে, অনেক দেরি করে ফেলেছেন আসতে। আপনি খুব খারাপ ফারহান, খুব। ফারহান খুশিতে রিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলল, দেরি করে আসার জন্য আপনি যে শাস্তি দেবেন তা মাথা পেতে নিতে রাজি আছি আমি। রিয়ার শরীর শিরশির করে উঠল। ফারহানের গরম নিঃশ্বাস রিয়ার কান গলা ঘাড়ে আশ্রে পড়ছে। সে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। ফারহানের চোখে মুখে অদ্ভুত খুশি ঝিলিক। রিয়া সেদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি আমি কিছু বলতে চাই আপনাকে। ফারহান একইভাবে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ ঝাপড়ে সম্মতি দেয় সে রিয়াকে। রিয়া ঠোক গিলে বলে, আসলে আমি মানে ফারহান, আমি আগে না মানে। রিয়ার ইতস্তত দেখে ফারহান শব্দ করে হেসে ফেলল। রিয়া ভীতমুখ তাকিয়ে দেখল সেই হাসি। ফারহান দু কদম এগিয়ে এসে রিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। রিয়া সরে আসতে নিলে ফারহান তার কোমর চেপে ধরে নিজের সাথে আরও মিশিয়ে নিল। রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। লজ্জা সংকোচে সে তাকাতে পারছে না ফারহানের দিকে, অথচ এরকম পরিস্থিতি তার কাছে নতুন কিছু না। কত শত স্যুটে তাকে এভাবে ঘনিষ্ঠ হতে হয়েছে কো স্টারদের সাথে, তাহলে আজ এমন অনুভূতি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। মাই হার্ট কুইন। রিয়া থমকে গেল। ফারহানের হাসকি টোনে সে চোখ তুলে তাকালো। কি নেশালো ফারহানের চোখ, মুখে লেপটে আছে চমৎকার হাসি। রিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আমি জানি আমি আপনার লাইফে ফার্স্ট না, ইটস ওকে। এটার জন্য আপনি কেন ইতস্তত করছেন যেখানে আমার কোনো সমস্যা নেই? রিয়া অবাক হয়ে তাকালো। ফারহান কিভাবে জানলো তার লাইফে সে ফার্স্ট না? তাহলে সে কি জানে তার সাথে কার সম্পর্ক ছিল আগে? রিয়া বেশি কিছু ভাবতে পারল না। তার আগেই ফারহান বলল, ছোট্ট মাথায় এত বেশি চাপ দিতে হবে না। বয়স হয়েছে আমার, তাই মানুষ দেখে বুঝি কে প্রেমে পড়েছে আর কে প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আপনি যে ব্যর্থ প্রেমিকা সেটা আমি দুদিনেই বুঝতে পেরেছি। হ্যাঁ, দুদিনেই বুঝতে পেরেছি। রিয়া হেসে ফেল। ফারহান নিজেও হাসলো। হার্ট কুইন। আনমনে রেসপন্স করলো রিয়া। ফারহান মুচকি হেসে বলল, আপনি কিন্তু এখনো উত্তর দিলেন না। রিয়ার মুখের হাসি আবারও গায়েব হয়ে গেল। বলেন, আপনি কি আমার বউ হবেন? আমাকে সুযোগ দেবেন আপনাকে ভালোবাসার? আমি আপনার যোগ্য নয় ফারহান। রিয়ার কথাই বিচলিত হলো না ফারহান। মুখে বাঁকা হাসি টেনে বলল, কিভাবে? আপনি আমার লাইফে ফার্স্ট না, অন্য কেউ ছিল আমার জীবনে। জীবনে প্রথম হওয়ায় কোনো সার্থকতা নেই। আমি ফার্স্ট হতে চাই না, আমি লাস্ট হয়ে আজীবন আপনার সাথে থেকে যেতে চাই। শুরুটা যেমনই হোক না কেন, শেষটা আমি ময় হলেই চলবে। হ্যাঁ, আমি ময় হলেই চলবে। হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেল রিয়া। আমি বয়সে আপনার বড়। সমস্যা নেই, বয়সে বড় হওয়া সত্ত্বেও আপনার প্রতি না আমার 18+ ফিলিংস আসে। বুঝলেন তো, আসে। হ্যাঁ। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল রিয়া। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনার ফ্যামিলি রাজি হবে না। তাদের রাজি করানোর দায়িত্ব আমার, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না। আমি মডেলিং ছাড়তে পারবো না। ফারহান চুপ। রিয়া তাকিয়ে দেখলো ফারহানের মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। রিয়া কিছু বলবে তার আগেই ফারহান বলল, মডেলিং প্রফেশনে থাকা অবস্থায় বিয়ের প্রপোজাল দিতে পারলে বিয়ে করে সংসার করতে কি সমস্যা? আপনি যেভাবে আছেন সেভাবেই আপনাকে আমি চাই। আমার জন্য কিছুই আপনাকে ছাড়তে হবে না। আমি বরং চাই
সব কিছুর সাথে আপনি আমাকেও নিজের করে নিন। চোখ ভরে উঠল রিয়ার। ফারহান চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। এবার বলুন, রাজি তো আপনি? রিয়া সেকেন্ডের মধ্যে জড়িয়ে ধরল ফারহানকে। এবার ফারহানও শক্ত করে জড়িয়ে নিল রিয়াকে নিজের সাথে। রিয়া ফিস ফিস করে বলল, আই লাভ ইউ ফারহান। মাই হার্ট কুইন। অফিস থেকে বেরিয়ে কাইফ নোরার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝ রাস্তায় কিছু সব ক্রস করতে গিয়ে তার চোখ আটকালো একটা বেবিদের শপে। সেখানে ছোট্ট পুতুলের গায়ে বেবি ফ্রক পরানো আছে। হলুদ রঙের ফ্রকটা দুটি ছড়াচ্ছে যেন। কিছু একটা ভাবতে ভাবতে কাইফ গাড়ি সাইড করে নেমে দাঁড়ালো। তারপর কিছুটা দ্বিধা নিয়ে শোরুমের ভেতর ঢুকলো। তাকে দেখেই এগিয়ে এলো স্বল্প বয়সী একটা মেয়ে। সে কাইফের উদ্দেশ্যে মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার কি লাগবে? কাইফ মাথা চুলকিয়ে পুতুলটার দিকে আঙ্গুল তাক করে বলল। এই ড্রেসটা লাগবে। মেয়েটি হেসে বলল, জি স্যার, কত বয়সের বাবুর জন্য? কাইফ এখন কি বলবে? তার বাবু তো এখনো তার বইয়ের পেটে। সে বয়সের কথা কি করে বলবে? তার ভাবনার মাঝে মেয়েটা আবার ডেকে উঠল। স্যার সাইজ? নিউবর্ন বেবির জন্য লাগবে আর কি। ওকে স্যার, প্লিজ ওয়েট আ মিনিট। অতপর বেবি ড্রেসটা কিনে কাইফ গাড়িতে গিয়ে বসলো। কেন যেন তার বেশ খুশি খুশি লাগছে। সে বারবার শপিং ব্যাগটার দিকে তাকাচ্ছে আর ভাবছে, নোরা দেখলে নিশ্চয়ই আমার চেয়ে বেশি খুশি হবে। রিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে ফারহান বলল, সাবধানে যাবেন। বাসায় আসুন। উহুম, আজ না, আসবো একেবারে জামাই আদর নিতে। হ্যাঁ। রিয়া লজ্জামাখা হাসি দিল। ফারহান গাড়ির ব্যাক সাইড থেকে ব্যাগগুলো নিয়ে রিয়ার হাতে দিয়ে বলল, এগুলো নিয়ে যান, ধন্যবাদ। রাতে কল দিব। রিয়া মাথা নাড়িয়ে বিদায় নিল। ফারহান চলে গেল। রিয়া তার বাসায় প্রবেশ করলো। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল নোরা। 7 দিন পর ফারহানকে দেখে খুশি হলো। তার পেছনে কাইফকে দেখে পুরোপুরি চমকে যায় নোরা। সেই সাথে ভীষণও খুশি হয়। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আপনি আসবেন বললেন না যে? কাইফ ভেতরে প্রবেশ করে নোরার হাতে খাবারের ব্যাগগুলো দিয়ে বলে। আগে আগে বলে দিলে হাসিমাখা মুখটা দেখা হতো কি? নোরা লাজুক হাসলো। ফারহান টিপ্পনি কেটে বলে উঠল, ভালোই তো ভাই, আসতে না আসতেই তার সাথে ফুচুর পাচুর শুরু করে দিলি। ধুর, এমন কিছু না ফারহান ভাই, তুমি সারাদিন কই ছিলা? নোরা লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে দিল। কাইফ সোফায় বসলো। ফারহানও তার পাশের সোফায় বসে বলল, হয়েছে, থাক নাটক কম করো প্রিয়। আমি সারাদিন কই ছিলাম সেই খবর আর নিতে হবে না। তুমি বরং জামাইয়ের উপরেই ফোকাস দাও। হ্যাঁ। উফ ভাইয়া, তুমিও না। নোরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। ফারহান আর কাইফ দুজনেই হেসে ফেল। নোরার মামি আর নানুর সাথে কথা বলে কাইফ নোরার রুমে প্রবেশ করলো। ছোট্ট একটা রুম, কিন্তু বেশ গোছানো। কাইফ গিয়ে খাটে বসলো। একটু পরে নোরা আসলো হাতে শরবতের গ্লাস নিয়ে। শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। কাইফ গ্লাসটা নিয়ে পাশের খাটের উপর রেখে দিল। নোরা কপালে ভাঁজ ফেলে যে না কিছু বলতে যাবে তার আগে তাকে টেনে নিজের কোলে বসালো কাইফ। নোরা দ্রুত কাইফের গলা জড়িয়ে ধরল। কি করছেন? আপাতত কিছু না। ছাড়ুন, কেউ দেখে ফেলবে। হুম। কাইফ গ্লাসটা তুলে চুমুক দিল। তারপর নোরার মুখের সামনে সেই গ্লাসটা ধরে ইশারা করলো খেতে। নোরা চুপটি করে তার কথা মতো চুমুক দিয়ে কিছুটা শরবত খেয়ে নিল। কাইফের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে নোরা। কাইফ এখনও তার ছোট্ট বউটাকে কোলে নিয়ে বসে আছে। নীরবতা ভেঙে কাইফ ডাকলো, নূর, হুম। একটা জিনিস এনেছে, দেখবে? নোরা মাথা তুলল। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি? কাইফ হাসি মুখে পেছন থেকে শপিং ব্যাগটা নিয়ে নোরার হাতে দিল। নোরা দাঁড়িয়ে ব্যাগটা খুলে দেখে একটা ছোট্ট বেবি ড্রেস। নোরার মনের অনুভূতি মুখে প্রকাশ পায়। তার চোখে মুখে আনন্দের ঝিলিক কাইফ স্পষ্ট দেখতে পায়। সে নিজেও হাসে। নোরা ফ্রকটা উল্টে পাল্টে দেখে বলে, কি সুন্দর! আল্লাহ, কোথা থেকে পেয়েছেন? কপালে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলে কাইফ, পেয়েছি মানে কিনে এনেছি আমি। এত সুন্দর জামাটা কিনে এনেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মেয়েকে খুব সুন্দর লাগবে জামাটাতে, তাই না? হুম। কাইফের গম্ভীর মুখে হাসি ফুটে। নোরা কিছু একটা ভেবে কাইফের কোলের উপর আবারও বসে পড়ে। কাইফ সাথে সাথে কোমর জড়িয়ে ধরে তার। মিস্টার এহসান, যদি আমাদের ছেলে হয়?
নোরা কাছে আসায় তার শরীরে মিষ্টি ঘ্রাণ কাইফের নাকে গিয়ে বাড়ি খাচ্ছে। সে নোরার গালে নাক ঘেঁষে ঘোর লাগা কণ্ঠে বলে, ছেলে হলে এটা রেখে দেব তার বোনের জন্য। কিন্তু আমার তো পেটই বড় হচ্ছে না, সে কবে আসবে? আমি তার ওয়েট করতে পারছি না। হঠাৎ কাইফের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে। সে কিছুটা সিরিয়াস হয়ে বলে, তোর এখনো পেট বের হচ্ছে না? না। কিন্তু এতদিনে তো বের হওয়ার কথা। নোরা চিন্তিত হয়ে যায়, সাথে ভীত হয় মন। সে ভীত কণ্ঠে বলে, কিন্তু আমার তো হচ্ছে না মিস্টার হিসান। কই দেখি তো। নোরা জামা তুলে কাইফকে পেট দেখাতে নিলে কাইফ তার হাত ধরে বলে, আগে দরজা লাগিয়ে আসো, কেউ চলে আসবে। নোরা বেচারি টেনশনে বেশি কিছু আর ভাবতে পারছে না। চুপচাপ উঠে দরজা লাগিয়ে কাইফের কাছে এসে দাঁড়ালো। চিন্তায় তার কপাল বেয়ে চিকন ঘাম ছুটছে। কাইফ মনে মনে হাসলো, মুখে তা প্রকাশ করলো না। কণ্ঠে গাম্ভীর্যতা রেখেই বলল, শুয়ে পড়ো, আমি দেখছি। নোরা চুপচাপ খাটে শুয়ে পড়ল। কাইফ তার উপর ঝুঁকে জামাটা পেট থেকে সরিয়ে উপরে তুলে দেয়। নোরার ফর্সা মসৃণ পেট দৃশ্যমান হতেই শরীর শিরশির করে ওঠে কাইফের। সে ডান হাত বুলিয়ে দেয় নোরার পুরো পেটে। চোখ বন্ধ করে মনে মনে কি যেন বিড়বিড় করছে নোরা। কাইফ সেদিকে একবার তাকিয়ে আবার পেটের দিকে তাকায়। নোরার উন্মুক্ত গোলাকার নাভি খুব টানছে কাইফকে। কাইফ সেদিকে হাত বুলালো, তারপর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ঝুঁকে একের পর এক ঠোঁটের স্পর্শ দিতে লাগলো সেখানে। কেঁপে উঠল নোরা। চোখ মেলে তাকিয়ে দেখল কাইফ উন্মাদের মতো তার পেটে চুমু খাচ্ছে। সে কাইফের চুল খামছে ধরে বলে, কি করছেন আপনি এগুলো এত সিরিয়াস টাইমে? একটু আদর করতে দাও চান। নোরার মুখে আর কোনো কথা নেই। কাইফের হাসকি টোনে সে জমে গেছে একদম। কাইফ পেটে চুমু দিতে দিতে উপরে ওঠে। জামাটা খুলে যান। পাগল আপনি, আমরা বাসায় নেই। সমস্যা নেই, দরজা লাগানো। খারাপ বলবে সবাই বেশিক্ষণ দরজা লাগানো থাকলে। প্লিজ মিস্টার হিসান। শুধু 5 মিনিট যান প্লিজ। নোরা আর কি বলবে? স্বামীর অনুরোধ কি আর ফেলা যায়? কাইফের কোনো হুঁশ নেই। সে পুরোপুরি মত্ত হয়ে আছে নোরাতে। হঠাৎ দরজার বাহিরে করা নাড়ল কেউ। চমকে উঠল নোরা। কাইফকে সরানোর চেষ্টা করে বলল, সরুন, উঠুন বলছি, অসভ্য লোক। যেখানে সেখানে শুরু হয়ে যায়। উফ, ছাড়ুন, উঠুন। কাইফ বিরক্তি নিয়ে বলল, এমন করিস কেন জান, একটু আদর করতে দে না। নোরা রেগে মেগে বলল, একটু একটু বলে দেখুন, পুরো লাল করে ফেলেছেন শরীর আমার। একটু দয়া মায়া নেই, তাই না? এটাই ভালোবাসা জান। এখন ভালোবাসার ঘরে একটু তালা মারেন। আমাদেরকে কে যেন ডাকতে এসেছে, বাইরে চলুন তাড়াতাড়ি। আর একটু। অসভ্য লোক, মুখ বন্ধ করুন আপনার। নোরা উঠে দ্রুত জামা পরে নিল। কাইফ নিজেও হতাশ হয়ে গুছিয়ে নিল নিজেকে। নোরা আস্তে করে দরজা খুলে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর কাইফও বের হলো। রাতে ডিনার করে সুজি নোরার একটা শাড়ি পরে সাজগুজু করেছে। তার মন আজ ভীষণ উড়ু উড়ু। নোরা নেই মামার বাড়ি, তার মানে কাইফকে আছে একা পাবে। এই সুযোগে নিজের রূপের আগুন কাইফকে ঝলসে দিবে সে। যদিও আগে অনেকবার চেষ্টা করেছিল সে, কিন্তু প্রতিবার সে ওই রিয়া শাকচুনির জন্য ফ্লপ হয়ে যেত। কিন্তু এবার তার মনের গাট ফিলিং, সে নিজের রূপে মোহে কাইফকে ঘায়েল করবেই করবে। এখন শুধু কাইফের বাসায় আসার অপেক্ষা। আয়নাতে নিজেকে দেখে শয়তানি হাসি দিল সুজি। ঘড়ি কাটা 11টার ঘরে। কাইফ এখনও বাসায় ফেরেনি। সুচির সোফায় বসে বসে অপেক্ষা করছে তার। সুচির বাবা পানি নিতে এসে দেখে মেয়ে ওনার শাড়ি পরে সেজে গুজে বসে আছে। কি ব্যাপার, তুমি এত রাতে এভাবে সেজে গুজে বসে আছো কেন? কাইসার মাহমুদের গম্ভীর কণ্ঠে থতমত খেয়ে যায় সুচি। সে আমতা আমতা করতে থাকে। তখন সুচির মা রুম থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? পানি নিয়ে ঘরে যেতে এত সময় লাগে আপনার? সুচির বাবা মেয়ের দিকে ইঙ্গিত করে বলে, রাত বিরাতে এভাবে সেজে গুজে বসে আছে কেন তোমার মেয়ে? এই আবার নতুন কি? প্রায় তো মেয়েটা রাতে সেজে গুজে সুন্দর সুন্দর ছবি তুলে। স্বাভাবিক একটা ব্যাপারকে ঘেটে করার কি হলো? সুচির বাবা ওনার স্ত্রীকে শাসিয়ে বলে, ব্যাপারটা মোটেও স্বাভাবিক না সুচির মা। আমরা এখানে মেহমান হয়ে এসেছি, এটা আমাদের বাসা না। মেয়েটাকে লাই দিয়ে দিয়ে আর মাথায় তুলো না।
সুচির মা মুখ কালো করে ফেলে, সাথে সাথেই সুচির বাবা মেয়ের উদ্দেশ্যে বলে, দ্রুত এগুলো পাল্টে ঘুমাতে আসো তুমি। কথাটা বলে সুচির বাবা চলে গেল রুমে। সাথে সাথে সুচির মাও সুচি মন খারাপ করে সব চেঞ্জ করার জন্য বসা থেকে উঠে দাঁড়ায়। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে বাসার। পাজোড়া থেমে যায়, তার মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। সে টিভির গ্লাসে নিজেকে দেখে ভালো মতো পরিপাটি হয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই সুচির হাস্যোজ্জ্বল মুখে আধার নেমে আসে। নোরা তার গোলগাল আঁকি দুটি মিল ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সুচির দিকে। সুচির গায়ের শাড়িটা তার বেশ চেনা চেনা লাগলো। সে মনে করতে পারলো না, উল্টে ভাবতে লাগলো এত রাতে সুচি শাড়িটারি পরে সেজে গুজে কোথায় যাচ্ছে। নোরার ভাবনার মাঝে সুচির মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আরে নুরা, তুমি না মামার বাসায় গেলে সকালে, রাতেই চলে আসলে যে? না মানে তোমার মামির শরীর ভালো এখন? হ্যাঁ আপু, মামি এখন আছে আলহামদুলিল্লাহ। ও, সুচি ভেতরে ভেতরে হাঁসফাঁস করতে লাগলো। কত কিছু ভেবে রেখেছিল সে, অথচ এই মেয়েটা এসে সব প্ল্যান চপাট করে দিল তার। নূর, তুমি এখনো দরজায় দাঁড়িয়ে আছো কেন? কাইপের ভারী কণ্ঠে কেঁপে ওঠে নোরা, সুচি দুজনেই। সুচি ভয়ে মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলো। নোরা বিরক্ত হয়ে তাকায়। এভাবে হুটহাট কাইপের হুঙ্কার দেওয়ার মানেটা বোঝে আসে না তার। কাইপ নোরার থেকে দৃষ্টি সরিয়ে সুচির দিকে তাকিয়ে ভুর কুচকে ফেলে। এমন চৌকা সেজে আছিস কেন তুই? জোকার? সুচির মনে আগুনে ঝলসানো রূপকে কাইপ জোকারের সাথে তুলনা করলো। হাই, অপমানিত বোধ করলো সুচি, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই তার এখান থেকে কেটে পড়তে হবে। তাই নিজেকে স্বাভাবিক রেখে মেকি হেসে বলল, এমনি একা একা বাসায় বোর হচ্ছিলাম, তাই ওগুলো করে টাইম পাস করছিলাম। ভাইয়া, আমি চেঞ্জ করে আসি, ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে সুচি দু কদম হাঁটতে গিয়ে পেছন থেকে ডেকে উঠল। এই দাঁড়া। সুচি ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো। কাইফ জরুরি চোখে সুচির পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা কার শাড়ি? এত চেনা চেনা লাগছে কেন আমার? সুচির কপাল পেয়ে ঘাম ছুটল। কাইফের পেছনে দাঁড়িয়ে নোরাও অবাক হয়ে দেখছে তাকে। সুচি ঢোক গিলে গলা ভেজাতে চাইল, কিন্তু গলা শুকে কাঠ। এরই মাঝে কাইফের চোখগুলো বড় বড় হয়ে গেল। কিছু মনে পড়ে। সে দ্রুত এগিয়ে গিয়ে সুচির আঁচলের অংশ ধরে বলল, এটা তো আমার বউয়ের শাড়ি, আমি কিনে দিয়েছিলাম তাকে বিয়ের পরপরে। তুই এই শাড়ি কোথায় পেলি? সুচি ভয়ে এলোমেলো দৃষ্টি ফেলছে। কাইফের রাগি লুক দেখে তার ভেতরে সব গুলিয়ে যাচ্ছে। নিজেকে ডিফাইন করতেও কিছু বলতে পারছে না সে। কাইফ আবারও ধমকে ওঠে সুচিকে। বেচারি ভয়ে এবার কেঁদে দেয়। নোরার পরিস্থিতি খারাপ হতে দেখে দ্রুত কাইফকে সামলাতে বলে, আহা, আপনি এত রেগে যাচ্ছেন কেন মিস্টার এহসান? শাড়িটা আমি দিয়েছি আপুকে। কাইফ সুচি দুজনেই অবাক হয়ে তাকায় নোরার দিকে। নোরার চোখ নামিয়ে বলে, হ্যাঁ, আমি দিয়েছি শাড়িটা আপুকে। শান্ত হন আপনি প্লিজ। কাইফ চোখগুলো ছোট ছোট করে বলল, তুমি তো সকালে আমার সাথে বের হলে, তাহলে তুমি কিভাবে দিলে এই শাড়ি ওকে? নোরা তোতলাতে লাগলো। কি বলবে সে? নোরার সাপোর্ট পেয়ে সুচি সাহস করে বলল, নুরা কালকে দিয়েছিল আমাকে শাড়িটা। কাইফ সুচির দিকে তাকালো। সুচি ঠোঁট এলিয়ে হাসতে চাইল, কিন্তু পারল না। তার আগে শক্তপোক্ত হাতের চর পড়ল তার নরম গালে। নোরার সাথে সাথে মুখ চেপে ধরল। সুচির মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো। সে কোনো মতে দেওয়াল ধরে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। সুচির কান্নায় ভেতরের ঘর থেকে দৌড়ে এলো সুচির মা বাবা। সুচির মা অস্থির কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছিস কেন? একটু আগেই তো ভালো দেখে গেলাম। সুচি কাঁদতে কাঁদতে কাইপকে দেখিয়ে বলল, ভাইয়া মেরেছে। কাইফের মামি রেগে মেগে বলল, তুমি কি জীবনে ভালো হবা না কায়েফ? আমার ফুলের মতো নরম মেয়েটাকে মারলে কেন? কাইফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ছোটরা বেয়াদবি করলে তো বড়দের মেরেই শাসন করতে হয়, তাই না মামি? আপনিও তো ছোটবেলায় আমাদের এইভাবেই শাসন করতেন। তা কি বেয়াদবি করেছে আমার মেয়ে শুনি? আপনার মেয়ে আমার বউকে নাম ধরে রেখেছে। কি? হ্যাঁ, কত বড় সাহস ওর! নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নাম ধরে ডাকে। ওকে তো মেরে চাপা ভেঙে দেওয়া উচিত। কাইফের মামি দ্বিগুণ রেগে হিসিয়ে বলল, এতটুকু বিষয়ের জন্য তুমি আমার মেয়েকে এভাবে মারবে? দেখলেন
আপনার ভাগিনার কাণ্ড। এখনো কিছু বলবেন না আপনি? কাইসার মাহমুদ চুপ করে আছেন। সোজা শান্ত মানুষ উনি, এত ঝামেলা ওনার ভালো লাগে না। সুচিমা হু হাতা শুরু করে দিল। না, আর একটা মুহূর্ত আমি এই বাসায় থাকবো না। যে বাসায় আমার কোনো সম্মান নেই, আমার মেয়ের কোনো দাম নেই, সেখানে আমি আর থাকবো না। সুচি, চল এখনই চিটাগাং চলে যাব আমরা। নোরা এতক্ষণ সাহস চুকিয়ে এসে মামির হাত ধরে পড়ল। এসব কি বলছেন মামি? এত রাতে আপনি কোথায় যাবেন? প্লিজ মাথা ঠান্ডা করুন। মামি নোরার হাত ঝাড়া মেরে পড়ল। জাহান্নামের চৌরাস্তায় যাব, তবু এই বাসায় আর আমি থাকবো না। কাইফের মামা স্ত্রীকে ঝাড়ি মেরে বললেন, রাতের বেলা কি নাটক শুরু করলা তোমরা মামিয়ে? আমি এখন কোথাও যাচ্ছি না, আর না তোমরা যাচ্ছ। যেতে হলে কালকে সকালে যাওয়া যাবে, এখন না। এখন এসব নাটক বন্ধ করে রুমে যাও। নুরামা, জি মামা। সুচির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই, মনে কষ্ট রেখো না। এসব কি বলছেন মামা? আমি কোনো কষ্ট নেইনি। কাইপের মামির এগুলো আর দেখতে ইচ্ছে হলো না। রাগে গজগজ করতে করতে তিনি রুমে চলে গেলেন। ওনাকে শান্ত করতে কায়সার মাহমুদও পেছন পেছন গেলেন। সুচি সেদিকে যেতে নিলে কাইপ পিছু ডেকে বলে। এই দাঁড়া। সুচি ভয়ে ভয়ে দাঁড়ালো। কাইপ সুচিকে শাসনের কণ্ঠে বলল, এই শাড়ির আর যোগ্যতা নেই আমার বউর গায়ে জড়ানোর। সো যেহেতু আমার বউর শাড়ি নষ্ট করেছিস, তো এরকম নতুন একটা শাড়ি কালকে কিনে দিয়ে তারপর চিটাগং ব্যাক করবি, তার আগে না। গট ইট? সুচি মাথা নাড়ালো। কাইপ ধমকে বলল। লিভ। সুচি বড় বড় কদম ফেলে যান বাঁচিয়ে পালালো। কাইপ নোরার দিকে তাকাতে নোরা হতাশ হয়ে গেস্ট রুমের দিকে হাঁটা ধরলো। কাইপ তার পেছন পেছন ছুটলো। রুমে এসে ধপ করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে সোফায় মারল নোরা। কাইপ বউকে রেগে যেতে দেখে চুপটি করে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে পড়ল। বউটা আমার রেগে যাচ্ছে কেন এত? ছাড়ুন আমায়, অশুভ লোক, দূরে যান। এখন আবার আমি কি অসভ্যতামি করলাম এত রেগে আছে যে? করেননি বলছেন? হ্যাঁ। নোরা নিজেকে ছাড়িয়ে কোমরে দুহাত গুজে রাগি চোখে তাকালো কাইপের দিকে। কাইপ কপালে ভাঁজ ফেলে বলল, কসম বুঝতেছি না জান, কি অসভ্যতামি করলাম আবার? আপনি সুচিয়াপুর গায়ে হাত তুললেন কেন? কাইপ মুখ ঘুরিয়ে রুক্ষ শ্বাস ফেলে বলল, ওই বেয়াদবটা একেই তো তোমার শাড়ি চুরি করে পড়েছে, আবার তোমার নাম ধরে ডাকছিল। তুমি যতই তাল ভানো করো না কেন, আমি জানি তুমি ওকে বাঁচাতে মিথ্যে বলছিলে। আমি যে ওর কলিজে টেনে ছিঁড়ে ফেলেনি, সেটাই অনেক। নোরার আগে ফুসতে ফুসতে বলল, দাঁতে দাঁত চেপে বলল, তাই বলে আপনি তার গায়ে হাত তুলবেন কেন? বাসায় লাঠি টাইপ কিছু ছিল না বুঝি? এর আগে তো স্কেল দিয়ে পিটিয়েছিলেন, তখন কি কিছু বলেছি আমি? বলিনি তো। তাহলে আজকে কেন হাত দিয়ে মারতে গেলেন? কাইপ বেচারা ভ্যাপাচাকা খেয়ে গেল বইয়ের কথায়। সে মাথা চুলকিয়ে বলল, মানে? নোরা তার রাগী মুখটা ফুলে অভিমানী কণ্ঠে বলল, হোক আদর করার জন্য অথবা মারার জন্য, আপনার দুই হাত শুধু আমায় স্পর্শ করবে। আমি বেঁচে থাকতে অন্য কোনো মেয়ের গায়ে হাত দিলেন কেন আপনি? কোন সাহসে? হ্যাঁ, আপনার এই হাত দুটোকে জাস্ট আমার কেটে ফেলতে ইচ্ছে করতেছে এখন। কাইপ নোরার ফোলা ফোলা গালে টুপ করে চুমু খেয়ে বলল, তার মানে আমি ওই বুচিকে মেরেছি বলে তুমি রাগ করনি? না। আমি নিজের হাত দিয়ে মেরেছি বলে তুমি রাগ করেছ? হুম। আবারও গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বলল নোরা। কাইপ ফিক করে হেসে দিল। মুরব্বীরা ঠিকই বলে, যাতে জাত না মিলে আত্মীয় হয় না। কাইপ নিজে যেমন একটা পাগল, সে পেয়েছেও একটা পাগলি। আজ তা প্রমাণ হয়ে গেল। কাইপ হাসতে হাসতে নোরাকে কোলে তুলে নিল। নোরা নামার জন্য ছোটাছুটি কোলে কাইপ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির স্পর্শে কেঁপে ওঠে নোরা। নোরা কম্পিত গলায় বলল, এত রাতে ভেজালেন কেন আমায়? মাথা গরম হয়ে গেছে বউটার, তাই পানির নিচে নিয়ে আসলাম তাকে ঠান্ডা করতে। কোনো দরকার নেই। আপনি নোরাকে আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় কাইপ। ঝর্ণার পানি তাদের উপর আশ্রে পড়ছে, আর পানির নিচে তারা একে অপরের সাথে মিশে আছে। প্রথমে নোরা ছোটাছুটি করলো। কাইপের পাগলামিতে একসময় শান্ত হয়ে যায়। কিছুক্ষণ আগে কি হয়েছে সব ভুলে দুজনে চোখ বন্ধ করে মুহূর্তটাকে উপভোগ করতে লাগে।
সকাল থেকে চট্টগ্রাম ফেরার তোড়জোড় চলছে। সুচি ও তার মা একটা একটা করে ব্যাগপত্র গোছাচ্ছেন, আর কাইপ নোরা 14 গোষ্ঠী উদ্ধার করছে। বিরস মুখে সেগুলো প্রায় ঘণ্টাখানেকে সহ্য করলো কায়সার মাহমুদ, কিন্তু আর কত। দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ত্যাগ করলেন ভদ্রলোক। ডাইনিং স্পেসে আসতেই টুংটাং শব্দ পেয়ে রান্নাঘরের দরজায় দৃষ্টি তাক করলেন। সকাল 7টার বেশি বাজে। ভাবলেন হয়তো নোরা উঠেছে। এত সকালে তার রান্নাঘরে তো আর অন্য কারোর আসা সম্ভব না। মনে মনে খুশি হলেন ভদ্রলোক। ফিরে যাওয়ার আগে মেয়েটার হাতে 1 কাপ চা খেলে মন তো হয় না। মামি যা শুরু করেছে, সকালের নাস্তা কপালে জুটে কিনা কে জানে। নোরা মেয়েটার হাতের চা একদম অবিকল মরহুমা বোন কাশপিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি যাওয়ার আগে অবশ্য কাইপকে বলে যাবেন, তোর বউয়ের হাতের চা একদম তোর মায়ের মতো। কথাটা ভেবে মৃদু হাসলেন তিনি, সাথে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে থেমে গেলেন কায়সার মাহমুদ। কপালে ভাঁজ ফেলে তিনি জিজ্ঞেস করলেন, এই সাত সকালে তুই রান্নাঘরে কি করিস? স্পুন হাতে পেছন ফিরে কাইপ মামাকে দেখে স্মিত হাসে। তার গায়ে কিচেন অ্যাপ্রন। নোরের জন্য স্যুপ বানাচ্ছিলাম মামা, খাবে নাকি? কাইপের সাবলীল কথাই কপালে চিন্তার ভাঁজ আরও দৃঢ় হলো। আয়েশ করে শুয়ে বসে স্বামী খাটানো মেয়ে তো নোরা নয়। তাহলে কি ব্যাপার, বৌমা কি অসুস্থ নাকি? হ্যাঁ, ভোর রাত থেকে জ্বর ঠান্ডা। কি বলিস? রাতে তো ঠিক দেখলাম বৌমাকে, হঠাৎ কি হলো? রাতের কথা মনে পড়তে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল কাইপ। গত রাতে দুজন এতটাই বিভোর ছিল যে একে অপরের মাঝে সে সময়ে খেয়াল ছিল না। ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকার কারণে নোরার ভোর রাতের দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসে। ভোরটা তার একটু বেশি লাজুক কিনা। দুষ্টে এসে বাড়িতে স্যুপ ঢালতে ঢালতে মামার উদ্দেশ্যে এসে বলল, তুমি কেন উঠেছো এত সকাল সকাল? তোর মামি আর সুচি প্যাকিং করছে, চট্টগ্রাম ফিরে যাবে। বিরক্তি দিতে নাক মুখ কুচকে তাকালো কাইপ। কায়সার মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে ভাগিনার কাঁধে হাত রেখে বলেন, বাদ দে, আমারও এখানকার কাজ শেষ। আজ বাদে কাল যেতেই তো হতো, তাই ভালো আজই চলে যাই। তুই বৌমাকে নিয়ে একদিন বাসায় আসিস। আসবো। একটা কথা বলতাম, বৌমার হাতের চা একদম তোর মায়ের হাতের মতো। মুচকি হাসলো কাইপ। শুধু চা না, আর অনেক কিছু আমি তার সাথে আম্মুর মিল পাই মামা, তাই তো। হাসি মুখে মাথা দোলালো কাইপ। তোরা সবসময় সুখে থাক, সে দোয়াই করি। তুমি বসো মামা, স্যুপটা ঠান্ডা হয়ে যাবে না হয়। আমি নোরাকে খাইয়ে দিয়ে তোমার জন্য চা বসাই। আরে না, লাগবে না, তুই যা বৌমার কাছে। আজ আমি সবার জন্য চা বানাই। কাইপ কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, আমি ওকে খাইয়ে বাইরে থেকে নাস্তা দিয়ে আসবো। কম্পিউটারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে নোরা। কাইপ বেড সাইড টেবিলে খাবারের ট্রেটা রেখে নোরা পাশে বসলো। তারপর আদুরে কণ্ঠে ডেকে উঠল, নূর, ওঠো যান, গরম গরম স্যুপ খেয়ে নাও, ভালো লাগবে। একবারে বেশি ডাকতে হলো না কাইপে। নোরা কম্পিউটার সরিয়ে আস্তে করে উঠে বসলো। ঠান্ডায় নাক মুখ ভার হয়ে আছে তার, কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে। কাইপ একগাল হেসে স্যুপের বাটিটা নোরার হাতে দিয়ে বলল, দেখো তোমার এহসান সাহেব তোমার জন্য কি বানিয়ে এনেছে, ঝটপট খেয়ে ফেলো। গরম গরম স্যুপ খেলে খুব ভালো লাগবে জান। নোরা স্মিত হাসলো। চামচের স্যুপ নিয়ে ফুক দিতে দিতে বলল, আপনি কষ্ট করে কেন রান্না করতে গেলেন? আমি নিজেই করে নিতাম। নোরার ন্যাকা কণ্ঠে মনটা খারাপ হয়ে গেল কাইপের। তার জন্যই মেয়েটা অসুস্থ হলো। একটু খেয়াল রাখা উচিত ছিল। এ সময় তো মেডিসিনও নেওয়া যাবে না। স্যুপ খেয়ে গরম পানির ভাব নেবা, তোমাকে অসুস্থ দেখলে ভালো লাগে না। এ কি? কথাটা বলতে বলতে নোরা চুলে হাত দিতে চমকে উঠল কাইপ। রাতে গোসল করেছে নোরা, অথচ তার চুল এখনো ভেজা। লম্বা চুল শুকতে সময় লাগে। তাই বলে রাতে গোসল করেছ? সকাল এখন। বিকেলের মধ্যে শুকে যাবে। রাতে তো জ্বর ছিল, খোপা করে রেখেছিলাম, না হলে এতক্ষণ শুকে যেত। কাইপ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় দেখে পকেটে ওয়ালেট ভরে বলল, তুমি স্যুপ শেষ করে শুয়ে থাকো, উঠবা না, আমি নাস্তা নিয়ে আসছি। আর চুলগুলো মেলে দাও। আচ্ছা। কাইপ বেরিয়ে গেলে নোরা স্যুপ খাওয়াই মন দেয়। ছেলে মানুষের রান্না এত মজা হয় নোরা জানতই না। সে তৃপ্তি নিয়ে খেলো। কাইপ ফিরল প্রায় আধা ঘন্টা পর।
নোরা শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। কাইফকে রুমে প্রবেশ করতে দেখে সে উঠে বসলো। এতক্ষণ লাগলো যে নাস্তা আনতে? কাইফ ঘন ঘন শ্বাস ফেলছে, হাঁপিয়ে গেছে, বোঝা যাচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে কি যেন করছে। নোরা ভুরুকুচকে তাকিয়ে রইল। একটু পর কাইফ পেছন ফিরে এগিয়ে আসতে দেখলো তার হাতে হেয়ার ড্রাই। বিস্ময়ে হা হয়ে গেল নোরার মুখ।